বুথে বুথে অলরেডি যাচ্ছে। যারা অন্নপূর্ণা যোজনা পেয়েছেন বা পাওয়ার যোগ্য তাদের বিষয় নেওয়া হচ্ছে এবং সেটা সরকারের কাছে আমরা মহিলা মোর্চার তরফ থেকে আমরা সেটা সরকারের কাছে আমরা দিচ্ছি। এতদিন বিদেশ যাত্রা করার জন্য, চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে বারবার হাইকোর্টে গেছেন, ফাইনালি তাকে সেই পারমিশন দেওয়া হলো। এত মরিয়া কেন হয়ে উঠছিলেন? মানে তিনি কি পালাতে চাইছেন নাকি সত্যি চোখের চিকিৎসা? তিনি কি 3 সপ্তাহ বাদে আদৌ দেখুন, ফিরে আসবেন? আপনারা নিজেরা নিজেদের ঘরটাকে গোছান, তারপরে নয় অন্যের দিকে আঙুল তুলবেন। বিদেশে না গেলে তিনি প্রায় অন্ধই হয়ে যাবেন, এরম তিনি সাবিত করতে চাইছেন। তাহলে বুঝতে পারছেন? সিএম নিউজ মিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। কালকে আমরা দেখেছি মমতা ব্যানার্জি হালি শহরে গিয়েছিলেন, তার উপরে রীতিমতন জনরোষ ফেটে পড়লো। এর কারণটা কি? দেখুন, যেভাবে তিনি বিগত 15 বছর চালিয়েছেন, তো সেই সংস্কৃতি সেটাই তার উপরে আছড়ে পড়েছে। যেভাবে চুরি, সিন্ডিকেট, তোলাবাজি, অপশাসন এবং শাসকের আইন লাগু হয়েছে এই পশ্চিমবঙ্গে, তাতে সাধারণ মানুষ যেভাবে বিভ্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তারই ফলস্বরূপ কালকের এই বহিঃপ্রকাশ। উনি কি তাহলে লাশের রাজনীতি করতে গেছিলেন গতকাল হালি শহরে? দেখুন, উনি তো লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, তো তিনি যে লাশের রাজনীতি করবেন এটাই স্বাভাবিক। কারণ আপনারা দেখেছেন একদম প্রথমেই তাপসী মালিক, আপনাদের মনে থাকবে, সেটা নিয়ে রাজনীতি হলো, সেটা নিয়ে ক্ষমতার পরিবর্তন হলো, কিন্তু সত্যিকারের তাপসী মালিককে যারা ধর্ষণ করে পুড়িয়ে মেরেছিল তারা কি সাজা আজও পেয়েছে? পায়নি। বর্তমান মুখ্যমন্ত্রী এসছেন, হয়তো তিনি আবার ফাইল খুলে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারেন, কিন্তু বিগত দিনের মুখ্যমন্ত্রী যিনি লাশের রাজনীতি করলেন, যার ওপর দিয়ে যে ঘটনাকে কেন্দ্র করে সরকার পরিবর্তন হলো, তার সেই পরিবার কিন্তু এখনো পর্যন্ত বিচার পেল না। শুধু তাই নয়, 21শে জুলাই শহীদ দিবস, যেটা নিয়ে তিনি খুব ব্যথিত বলে সবাইকে বলেন, সেই 21শে জুলাইতে যিনি এই গুলি চালনার ঘটনা ঘটিয়েছিলেন, যিনি অর্ডার দিয়েছিলেন, যারা এই ঘটনা ঘটিয়েছিল, বলুন না, সেই 21শে জুলাইয়ের কোনো তদন্ত আজ অব্দি কি আপনাদের সামনে এসছে বা মানুষের সামনে এসছে? তিনি তো 21শে জুলাই নিয়ে আজও রাজনীতি করছেন, পাগলু ড্যান্স করছেন, অনেক কিছু করছেন, কিন্তু যারা সত্যিকারের সেই সময়ে এই গুলি চালনার নির্দেশ দিয়েছিলেন, তিনি কিন্তু আজকে তার মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন বিগত শাসকে, এবং যারা এই ঘটনার সাথে জড়িত তারা কেউ শাস্তি পায়নি। সেই জন্য তিনি লাশ, খুন, ভ্রষ্টাচার এগুলো নিয়ে রাজনীতি করেন, কিন্তু তার বিচার দেন না। সেই জন্য আজকে হালি শহরে যে পরিবারের কাছে তিনি গেছিলেন, সেই পরিবারও তার সাথে দেখা করার জন্য না বলে দিয়েছেন। তারাও চান না যে তার সাথে দেখা করতে, কারণ তিনি জানেন যে তিনি ওখানে গেছেন মানে তিনি রাজনীতি করতেই গেছেন, তিনি বিচারের জন্য যায়নি। তো সেই জন্য বিচার যিনি দিতে পারেন, সেই মুখ্যমন্ত্রী, তিনি সেখানে পৌঁছেছেন, এবং যে প্রকৃত দোষী তার বিচার অবশ্যই হবে, এটা আমরা হলফ করে বলতে পারি। কারণ এখন শুধু এই লাশ নিয়ে রাজনীতিকরণ নয়, এই লাশ যারা করেছেন তার বিচার বর্তমান সরকার দেবে তার পরিবারকে, এটাই আমাদের অঙ্গীকার। মানে বিষয়টা দেখতে গেলে যে মুখ্যমন্ত্রী আজ গেলেন, সেই যিনি কর্মী তিনি মারা গিয়েছিলেন, তার পাশে দাঁড়ালেন, তৃণমূল কর্মী হয়েও তার বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী। আগের আমলে তো কোনো সৌজন্য ছিল না, বরং খুন হতে হতো বিজেপি কর্মীদের। দেখুন, সেই জন্যই তো মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছলেন। মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী। আমরা এখন বলি না যে বিজেপির সরকার তো নয়, এটা পশ্চিমবঙ্গের সরকার। তার কাছে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি সবাই সমান, এবং তিনি সেইভাবেই সবাইকে দেখেন। এবং যে অন্যায় করবে, সেই জন্যই গুন্ডা দমন আইন আনা, যে অন্যায় করবে, যে দোষ করবে তার শাস্তি
অবশ্যম্ভাবী এবং তাকে শাস্তি পেতেই হবে। সেই জন্য তিনি সেখানে পৌঁছে গেছেন এবং সেই পরিবারও তার উপর আস্থা এবং ভরসা রেখেছে। আর একটা যে বিষয় আজকে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যে অভিষেক ব্যানার্জি এতদিন বিদেশ যাত্রা করার জন্য, চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে বারবার হাইকোর্টে গেছেন, ফাইনালি তাকে সেই পারমিশন দেওয়া হলো। এত মরিয়া কেন হয়ে উঠছিলেন? মানে তিনি কি পালাতে চাইছেন নাকি সত্যি চোখের চিকিৎসা? তিনি কি 3 সপ্তাহ বাদে আদৌ দেখুন, ফিরে আসবেন? সুপার স্পেশালিস্ট হসপিটাল করেছে তার পিসি, তাই তো? মমতা ব্যানার্জি করেছেন, এত মানে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করেছেন, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তারপরেও তাকে বিদেশে যাওয়ার জন্য এত মরিয়া হতে হচ্ছে। আমি জানি না চিকিৎসার জন্য, না তার বিদেশে রাখা টাকার বিপুল পরিমাণ অঙ্ক কোথাও সরিয়ে ফেলার জন্য, বা সেই অঙ্কটাকে ঠিকঠাক ভাবে সেফটি জায়গায় রাখার জন্য কিনা আমি জানি না, কিন্তু তিনি যে মরিয়া সেটা আমরা বুঝতে পারছি। এবং 15 বছরে স্বাস্থ্য ব্যবস্থার হাল যে কি করেছে, সাধারণ দৃষ্টিতে অন্য বিষয়ে যদি আপনি সরিয়েও রাখেন, তার এই ধরনের বিভ্রান্তি দেখে মনে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাটাকে কোন তলানিতে রেখেছেন যে তিনি বিদেশে না গেলে তিনি প্রায় অন্ধই হয়ে যাবেন, এরম তিনি সাবিত করতে চাইছেন। তাহলে বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গটাকে গরিব মানুষের সাধারণ চিকিৎসা কেন্দ্র বা এই রকম ধরনের পরিস্থিতি তৈরি হলে এখানে যে চিকিৎসা হয় না, সেটা তার ভাইপোই এখানে প্রমাণ করে দিচ্ছেন। সেই জন্যই কিন্তু মানুষ তাদের এই ফেক ভেলকির ওপর ভরসা রাখছেন না। গরু পাচার মামলায় ফের বিপাকে বিনয় মিশ্র, তবে কি এবার বিনয়ের জেল যাত্রা এবারে নিশ্চিত হবে? দেখুন, বিনয় মিশ্র তো নতুন কোনো ঘটনা না নয়, এই নাম অনেক আগের থেকেই আসছিল এবং এটি চলছে, এর তদন্ত হচ্ছে। বিনয় মিশ্রের ডাক আগেও পড়েছিল, আবারও পড়েছে। তবে আগে যেভাবে প্রভাব খাটিয়ে এই ধরনের অন্যায়কারী, দোষী, চোর, গুন্ডা, গরু পাচারকারী, বালি পাচারকারীদের মানে আড়াল করা চলছিল, বর্তমান সেটা হবে না। তাই সত্যটা খুব তাড়াতাড়ি সামনে আসবে এবং প্রকৃত দোষী তারা ধরা পড়বে। তৃণমূল ভেঙে এনসিপিআই শিবিরে 20 তৃণমূল সাংসদ। এনসিপিআই সাংসদদের মধ্যে কোন দল লেগেছে? এনডিএ শরিক এনসিপিআই। বিজেপির সঙ্গে সেই এনসিপিআই এর 3 জন সাংসদ মুখ ফেরালেন। সেই 3 এনসিপিআই সাংসদ আবু তাহির খান, ইউসুফ পাঠান এবং খালিলুর রহমান। এরা এনসিপি এর থেকে মুখ ফিরিয়েছেন, তাই বলছেন তো? দেখুন, আমরা তো এনসিপিআইকে আমরা ডেকে আনিনি, মানে ভারতীয় জনতা পার্টি, তারা একটি আলাদা দল গঠন করেছেন এবং তারা প্রত্যেকেই নিশ্চিতভাবেই তৃণমূলে ছিলেন। এবারে তৃণমূল থেকে তারা কাকে সমর্থন করবেন, কোন দল গঠন করবেন, কোথায় তারা যাবেন, একান্তই এটা তাদের ভাবনা। কিন্তু ভাবনার বিষয় একটা, যে বিরোধী দলনেত্রী হিসাবে যেভাবে তিনি আত্মপ্রকাশ করতে চাইছেন, যেভাবে ড্রামা করতে চাইছেন, যেভাবে মিডিয়া তার দিকে ঘোরাতে চাইছেন, তো সেই দিক থেকে আমি বলবো আগে তো আপনার দলটাকে ঠিক করুন, যার উপরে দাঁড়িয়ে আপনি বিরোধী দলনেতা হিসেবে দাবি করছেন। সেখান থেকেও তো আপনাদের বিধায়ক এবং আপনাদের এমপিরা সেখান থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন, সেখানেও আপনার কাছে পুরো সংখ্যা নেই। তাহলে আপনি লড়াইটা কাদের নিয়ে করবেন? বাইরের পাবলিক তারা আপনাদের ম্যান্ডেটে না করে দিয়েছে এবং আপনাদের এমপি এমএলএ তারাও আপনাকে ছেড়ে চলে যাচ্ছেন। আগে তো আপনারা নিজেরা নিজেদের ঘরটাকে গোছান, তারপরে নয় অন্যের দিকে আঙুল তুলবেন। তাহলে তো বলতে গেলে তৃণমূল ভেঙে এনসিপিআই গঠন হলো, এবারে এনসিপিআই তো ভাঙন ধরলো। দেখুন, অ্যাকচুয়ালি সবাই বিভ্রান্ত, কেউ জানে না কোন দিকে গেলে আমার সঠিক স্বার্থ সিদ্ধি হবে। এটা হচ্ছে মোটের ওপর মানুষের, মানে এই তৃণমূল দলে যারা ছিলেন তাদের চিন্তা ভাবনা। তো যেখানে তারা সুইটেবল মনে করছে, যেখানে তারা তাদের বিকাশ দেখতে পাচ্ছে, মানুষের বিকাশের ক্ষেত্রে কতটা আছে তারা জানি না, নিজেদের বিকাশ যারা দেখতে পাচ্ছে তারা সেইভাবেই তৃণমূলে যাবে, না অন্য কোথাও যাবে, বিজেপিতে আসবে, না নিউট্রাল থাকবে, সেটা একদমই তাদের ব্যাপার। এই ব্যাপারে আমি অন্তত কিছু বলতে পারবো না এবং আমার দলও মনে হয় এই ব্যাপারে কিছু বলতে পারবে না, কারণ এটা একান্তই তাদের ব্যাপার।
আর একটা যে বিষয়, যে এতদিন ধরে আমরা দেখছি যে তৃণমূল সরকার নানা দুর্নীতির সাথে জড়িত ছিল এবং বর্তমান মুখ্যমন্ত্রী তথা বিজেপি সরকার এই যে যারা তৃণমূলের আমলে দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের সকলকে শাস্তি দিচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু বিভিন্ন ব্লক বা জেলা স্তরে দেখা যাচ্ছে যে বিজেপির অনেক কর্মীরাও তারাও দুর্নীতির সাথে বা তোলাবাজির সঙ্গে জড়িত হচ্ছেন। বিজেপি এই নিয়ে কতটা কি পদক্ষেপ নেবে? দেখুন, আপনি যেটা বলছেন ঠিক বলছেন, কারণ দল মানে অনেক বড় জায়গা। দলের সবাই সততার সাথে থাকবে এটা নয়, কিন্তু দল তাকে সঠিক দিশা দেখাবে, এটা দলের অঙ্গীকার। তো স্বভাবতই আপনি দেখেছেন আমাদের রাজ্য সভাপতি তিনি বারবার এই ব্যাপারে আওয়াজ তুলেছেন, এবং শুধু তাই নয়, তিনি বহু কার্যকর্তা কর্মী নেতাদের সাসপেন্ড করেছেন, এবং আগামী দিনে ধীরে ধীরে দল এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। যারা তোলাবাজি করছেন, যারা এই ধরনের অন্যায় করছেন, তাদের ওপর নিরীক্ষণ করা হচ্ছে, তাদের ওপর দৃষ্টি আছে, দল তার ব্যবস্থা নিচ্ছে এবং আগামী দিনেও দল তার ব্যবস্থা নেবে। এগুলো একদম ঠিক করে দেওয়া হবে। দেখুন, উত্তরপ্রদেশ, বিহার যে ধরনের জঙ্গলরাজ ছিল, তাকে যদি ভারতীয় জনতা পার্টি ধীরে ধীরে সঠিক পথে আনতে পারে, তো পশ্চিমবঙ্গে নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি সঠিক দিশা মানুষকে দেখাবে। এটা ভারতীয় জনতা পার্টি নয়, এটা সরকারের অঙ্গীকার, এবং ভারতীয় জনতা পার্টি সেই সরকারের সাথে থেকে সেই যে অন্যায় সেটা দূরীভূত করবে, এক সরকারের তরফ থেকে, দুই সংগঠনের তরফ থেকে তাকে সঠিক ঝাড়াই বাছাই করবে। আর দুটো বিষয় নিয়ে প্রশ্ন করব। এক হচ্ছে অন্নপূর্ণা যোজনা, 3,000 টাকা করে মুখ্যমন্ত্রী দেবেন বলে অঙ্গীকারবদ্ধ ছিলেন, কিন্তু প্রথমে এক সময় যারা পেয়েছিল তারা পেয়েছিল, তারপর থেকে অনেকে আবেদন করতে পারেননি বা আবেদন করা সত্ত্বেও টাকাটা পাননি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে 17 তারিখের পর থেকে টাকা ঢুকবে, কিন্তু বিষয়টা অনেকের কাছে পরিষ্কার নয়। বিষয়টা একটুখানি যদি ক্লিয়ার করে বলে দেন। দেখুন, আপনাদের বিষয়গুলো নিয়ে একটু তুলনা করতে হবে। এই কারণে তৃণমূল 10 বছর বাদে 2021 থেকে লক্ষ্মী ভান্ডার দেওয়া শুরু করেছে। আমাদের সরকার আসার পরেই 1,000 টাকা দিতেন, এবং ঠিক ভোটের আগে 500 টাকা বাড়িয়েছিল, 1,500। আমরা এসছি যখন, 1000টা যদি আমরা ধরে নিই, তাহলে 3,000 টাকা, মানে 3 গুণ আমাদের যে টাকার পরিমাণ দেওয়া হচ্ছে। এবং আমরা এটা যারা সঠিক প্রাপক, মানে যারা পাওয়ার যোগ্য, আমরা তাদেরকেই, সরকার তাদেরকেই এই অন্নপূর্ণা যোজনা দিতে যায়। প্রথমে যখন আমরা বলেছিলাম যে লক্ষ্মী ভান্ডার ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা যোজনায়, সেটা করতে গিয়ে দেখা গেল যে একই বাড়িতে 2-3টে অ্যাকাউন্টে এক একজন লক্ষ্মী ভান্ডার তার যাচ্ছে। বহু পুরুষ এই লক্ষ্মী ভান্ডারের মধ্যে ঢুকে রয়েছে। তো স্বভাবতই শাসক তখন মনে করলো, অর্থাৎ আমাদের যে রাজ্যের সরকার আছে, তারা মনে করলেন যে এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং সেই তদন্ত করতে গিয়েই দেখুন, ডিভিডি লিঙ্ক আছে, বিভিন্ন নথি পর্যবেক্ষণ আছে, অনেকেই যারা পাওয়ার যোগ্য নয় তারাও অ্যাপ্লাই করেছেন। তো এটা খুব একদম 1 সেকেন্ডে হয়ে যাবে এরম নয়, এটা টাইম লাগে, সময় সাপেক্ষ। সেই জন্য হয়তো একটু দেরি লাগছে, কিন্তু মনে রাখতে হবে, ভারতীয় জনতা পার্টি যে অঙ্গীকার করেছিলেন, এই সরকার আসার পরেই কিন্তু সেই অঙ্গীকার পালন করেছে। কিন্তু ত্রুটিটা হচ্ছে বিগত সরকারের জন্য, কারণ বিগত সরকার যে ভুল করে গেছেন, সেই ভুলটাকে সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই নিরপেক্ষভাবে তদন্ত সাপেক্ষ করে অন্নপূর্ণা যোজনা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই দেরিটা হচ্ছে। এবং 17 তারিখের পর থেকে যারা বাকি রয়েছে, যারা অ্যাপ্লাই করেছিল, তারা প্রত্যেকেই এই অন্নপূর্ণা যোজনা পাবেন। কিন্তু দিদি, যোগ্য প্রাপক হওয়া সত্ত্বেও আগে ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু সেরকমও তো অনেকে আছে যারা টাকাটা পাননি। দেখুন, মানে আমাদের যখন তথ্য নিরীক্ষণ হয় এবং আমাদের যে যান্ত্রিক বিষয় থাকে, তার মধ্যে অনেক বিষয় আটকে থাকে। মানে একসাথে তো অনেকগুলো, অনেকের নাম একসাথে বেরোয়। তো সেরম ক্ষেত্রে হতে পারে যে কিছু মানুষ পাওয়ার যোগ্য তারা পায়নি। হয়তো দেখা যাচ্ছে যে যারা পাওয়ার যোগ্য নয় পেয়েছে, সেই তালিকার মধ্যেও তাদের নামগুলো ঢুকে পড়েছিল। তো সেইভাবে হয়তো পুরো পুরো লিস্টটাই আটকে গেছে, সেই জন্য হয়তো তারাও পায়নি। তো আগামী দিন আমার মনে হয় যারা যোগ্য, যারা পাওয়ার যোগ্য, তারা প্রত্যেকেই পাবে। এবং আমরাও নিজেরা আমাদের পার্টির তরফ থেকে যারা, তাদের আমরা তদন্ত করছি, আমরা দেখছি যে কারা পাওয়ার যোগ্য, তাদের নামও আমরা নথিভুক্ত করছি, যাতে সত্যিকারের যারা পাওয়ার যোগ্য তারা কোনোভাবে এর আওতা থেকে বাদ না যায়। কিন্তু একটা জিনিস আমরা বলবো, এত তাড়াতাড়ি সব গেল রপ্তলাটাও মনে হয় ঠিক নয়।
সবে শাসকের 3 মাস, এটাও আপনাদের ভাবতে হবে বা মানুষকে ভাবতে হবে। তাদেরকেও কাজ করার মতো সময় দিতে হবে, কারণ যথোপযুক্ত কর্মচারী একদমই নেই। এবং কর্মচারীদের মধ্যেও যে তৃণমূলের যে কর্মী সংগঠন কর্মচারী তারা সবাই রয়েছেন, তাদের মানসিকতা এত তাড়াতাড়ি বদলে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু কর্মচারীদের মধ্যে যে সবাই পরিবর্তন হয়েছে এটা তো নয়। তো সেটাকেও তো পরিবর্তন করে আমাদের কাজটা করিয়ে নিতে হবে। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় একটু টাইম দিলে সরকার তার তার যে লক্ষ্য সেটা ফুলফিল করতে পারবে। বিজেপি তরফে বলা হয়েছিল যে মহিলা মোর্চার যারা কর্মী তারা নামবে এবং অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য প্রাপক তাদের সাথে কথা বলবে এবং তাদের সমস্যার সমাধান করবে। এই পদক্ষেপ কতটা কার্যকর হবে বলে মনে হচ্ছে? দেখুন, বুথে বুথে অলরেডি যাচ্ছে, যারা অন্নপূর্ণা যোজনা পেয়েছেন বা পাওয়ার যোগ্য তাদের বিষয় নেওয়া হচ্ছে এবং সেটা সরকারের কাছে আমরা মহিলা মোর্চার তরফ থেকে আমরা সেটা সরকারের কাছে আমরা দিচ্ছি। তো এরপরে দেখা যাবে 17 তারিখে অলরেডি দেওয়া হচ্ছে, কতজন পাওয়া যাচ্ছে। দেখুন, একদম 100% ফুলফিল নাও হতে পারে, কারণ এটা স্বাভাবিক, এটা একটা প্রক্রিয়া। তো যতটা হবে বাকিটা আবার আমরা দেখে নেবো এবং সেটা নিয়ে আবার আমরা মাঠে নামবো এবং যাদের এরকম যদি কেউ বাকি থেকে থাকে আমরা সেগুলো আবার ফুলফিল করবো, কারণ এটা গতানুগতিক, এটা চলতে থাকবে। একদিনেই এটা কখনোই সমস্যার সমাধান হতে পারে না, কারণ বিষয়টা অনেক বড় এবং এর মধ্যে অনেক গুগুর বাসা ছিল, যেটাকে ভেঙে সঠিকভাবে তদন্ত করে প্রকৃত সত্যের কাছে পৌঁছানো হচ্ছে। দিদি, একদম শেষ একটা প্রশ্ন করব। রাজ্যের শিল্পে একের পর এক লক্ষ্মীলাভ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা রেখেছেন সাধারণ মানুষের, যুবকদের। শ্যাম স্টিল, আমুল, লাক্স কোচি, বিভিন্ন কলকারখানার আমরা নতুন করে শিলান্যাস দেখেছি। নির্দিষ্ট আমাদের যে কর্মসংস্থান সেটাও হয়েছে যুবকদের উদ্দেশ্যে, বা কর্মসংস্থানের যারা খোঁজে ছিল এতদিন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমরা তো অলরেডি যখন আমরা আমাদের সরকার এসছিল, মানে আসার আগে আমরা যখন প্রচারে বেরিয়েছিলাম আমাদের সংকল্পপত্রে এটা ছিল, শিল্প আসবে, বেকার যুবক যুবতীরা চাকরি পাবে, মহিলাদেরও 33% আরক্ষণ হবে। সবগুলোই যা যা বলেছে সরকার, মানে যা যা তখন পার্টি বলেছিল, বর্তমান সরকারে এসে প্রত্যেকটা বিষয় ইমপ্লিমেন্ট করছেন আমাদের মুখ্যমন্ত্রী। মানে আমাদের মানে আমার নয়, আমার আপনার এই পশ্চিমবঙ্গবাসীর মুখ্যমন্ত্রী, তিনি সবার জন্য এটাকে ইমপ্লিমেন্ট করছে। এবং আমরা কোনো বিগত সরকারের ক্ষেত্রে কোনো বড় শিল্প এসছে তার শিলান্যাস হয়েছে এটাও আমরা দেখিনি। শিল্প তাড়িয়ে দিয়েছে, চলে গেছে, এটা আমরা দেখেছি পরিসংখ্যানে, কিন্তু শিল্প এসছে এটা আমরা দেখিনি। মানে এটা খুব লজ্জাজনক একটা সরকারের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে শিল্পর শিলান্যাস হচ্ছে, বিভিন্ন যুবক যুবতীদের চাকরি হচ্ছে, কিভাবে চাকরি হবে, কাদের মাধ্যমে হবে, সেই বিষয়গুলো খুব ক্লিয়ার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে এবং আগামী দিনে তাদের কর্মসংস্থান হবে এবং হচ্ছে। তো এই জন্য আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে গর্বিত। একদিনেই সবাই চাকরি পাবে না, যারা বিরোধী আছে তারা সবসময় এই ধরনের কথা বলে যে কই হলো না, তো মানে মনে হচ্ছে এক্ষুনি সরকার এলো কালকেই সবকিছু করে দেবে, এটা সম্ভব নয়। এটা সবটাই গতানুগতিকভাবে চলতে থাকবে। তো এটা হবে এবং আমি বলছি পশ্চিমবঙ্গের আমূল পরিবর্তন হবে। কিছুদিন বাদে সরকার 1 বছর টাইম চেয়েছে, যে 1 বছর আমাকে টাইম দিন, কারণ প্রচুর দেনা করে গেছে, প্রচুর ঘোটালা করে গেছে বিগত সরকার। তো সবকিছু মুছে ফেলে নতুনভাবে উদ্যোগ নিয়ে মানুষের পাশে সবকিছু পৌঁছে দেওয়া, তার জন্য নিশ্চয়ই একটু সময় দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমি বলছি এই পশ্চিমবঙ্গ আবার সোনার বাংলা তৈরি হবে, শুধু সময়ের অপেক্ষা। এবং আমাদের যে ডবল ইঞ্জিন সরকার যা যা বলেছে সে অঙ্গীকার রাখবে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ সোনার বাংলা তৈরি হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও যারা মনীষীরা ছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে, যারা এই বঙ্গভূমি নিয়ে অনেক কল্পনা করেছিলেন, সোনার বাংলার কথা ভেবেছিলেন, সেটা আবার ফিরে আসবে। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, শিল্প, উন্নয়ন, মহিলা সুরক্ষা, সব দিক থেকে পশ্চিমবঙ্গ এগিয়ে থাকবে ভারতবর্ষের মধ্যে অন্যতম রাজ্য হিসাবে। অসংখ্য ধন্যবাদ।